দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। দর্শক, আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সম্প্রতি হয়ে যাওয়া বিনিয়োগ সম্মেলন থেকে আমরা কি পেলাম। আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে আমাদের দুজন ব্যবসায়িক সম্প্রদায়ের অতিথি আছেন। আমার সাথে আছেন জনাব সৌমিত্র কুমার মুৎসুদ্দি, তিনি হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স বিএসআরএম, এবং আমার সাথে আছেন জিয়াউল আলম, তিনি অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে আসা এই অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখি। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখবেন। আমরা প্রতিবেদনের পরে আলোচনা শুরু করব। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটে অংশ নেয় যুক্তরাষ্ট্র, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের ৪০টিরও বেশি দেশের প্রায় ৬০০ শীর্ষ বিনিয়োগকারী। তাদের বড় অংশই বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। সব মিলিয়ে বিভিন্ন খাতে বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি মিলেছে এই সম্মেলনে। এর মধ্যে মার্কিন একটি প্রতিষ্ঠান বাংলাদেশের স্বাস্থ্য খাতে $2.2 বিলিয়ন বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এছাড়া বাংলাদেশে ব্যবসা বাড়ানো ও বিনিয়োগের কথা জানিয়েছে বহুজাতিক বিভিন্ন প্রতিষ্ঠান। স্পেনের ইন্ডিটেক্স সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম ও চীনের অ্যাপারেল কোম্পানি হান্ডা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে বিপুল অঙ্কের বিনিয়োগের চুক্তি করেছে। 7 এবং 8 তারিখে আমাদের ইকোনমিক জোনে ভিজিট হয়েছিল, সেখানে আমরা প্রচুর সাড়া পেয়েছি বিদেশিদের থেকে এবং সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সেখানে আপনারা জানেন যে আমাদের কোরিয়ান ইকোনমিক জোনের যিনি চেয়ারম্যান কিহাকসং, উনি নিজেই বলেছে যে এখন হচ্ছে বাংলাদেশে ইনভেস্ট করার প্রকৃত রাইট টাইম। সেটা আজ থেকে 10-12 বছর আগেও উনি ওনার স্যামসাংয়ের কলিগকে বলেননি। সো এটা আমাদের জন্য অনেক বড় একটা আউটকাম, কারণ আমাদের দেশে যারা এখন কারেন্টলি বিনিয়োগ ইনভেস্টার, ওরাই আসলে আমাদের অ্যাম্বাসেডার। ওরাই যদি আসলে আরও কয়েকজনকে নিয়ে আসে তাহলে আসলে সেটা হচ্ছে সবচেয়ে ভালো রেফারেন্স আমরা যেটাকে বলি। তো এটা একটা খুবই বড় আউটকাম যে আমাদের এখানকার যারা ইনভেস্টার, ওদের থেকেও আমরা অনেক সাপোর্ট বা অনেক পজিটিভ আমরা এখন ফিডব্যাক পাচ্ছি। এ ধরনের উদ্যোগ আগামী দিনে বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা যেন একটা নতুন সুযোগ তৈরি হলো, নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খেয়ে নেওয়ার জন্য আমাদের যে উদ্যোক্তারা, তারা রেজিলিয়েন্সি আগেও দেখেছেন, সামনে দেখাবেন। পাশাপাশি আমাদের বেশ কিছু জায়গা থেকে ভালো রকম বিনিয়োগের সাড়া পাওয়া যাচ্ছে। তো সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ এই সামিট করে দিয়েছে। প্রতিশ্রুত বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় 3 কোটি মানুষের জীবনে পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। সেই সঙ্গে কয়েক লাখ মানুষের জন্য তৈরি হবে নতুন কর্মসংস্থান। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি, এখান থেকে লিডগুলো জেনারেট করে পরে এগুলাকে কিভাবে কনভার্ট করা যায় অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টে, সেই পাইপলাইন। আমি জানি আমাদের চেয়ারম্যান আগে বলেছে আমাদের এই ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। তো ওই ইনভেস্টমেন্ট পাইপলাইন বা বিনিয়োগ পাইপলাইনটা তৈরি করা, সেটা হচ্ছে আমাদের আরেকটি মূল অবজেক্টিভ। উদ্যোক্তাদের জন্য এই বিনিয়োগ সম্মেলন একদিকে যেমন নতুন সম্ভাবনার দরজা খুলছে, তেমনি বৈশ্বিক বিনিয়োগকারীদের আগ্রহ প্রমাণ করেছে বাংলাদেশ এখন একটি উদীয়মান বিনিয়োগ গন্তব্য। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। সৌমিত্র কুমার মুৎসুদ্দি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির অন্যতম একটা বড় নিয়ামক হলো আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন, কারণ এটার সাথে আমাদের নির্মাণ বলি বা অন্য যে কোনো ধরনের বিনিয়োগের কথা বলি, বিশেষত ম্যানুফ্যাকচারিং খাতের, তাদেরও আপনাদের যেটা করেন আপনার স্টিল রোলিং যেই ধরনের ইন্ডাস্ট্রিতে আছেন সেখানে থাকেন। বিনিয়োগ সম্মেলন থেকে নিঃসন্দেহে মানে একটা ভালো বিনিয়োগ পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলে আপনাদেরটা সরাসরি না হলেও তো আপনারা এটার মধ্যে উপকৃত হন। বিনিয়োগ সম্মেলন কেমন দেখলেন? সত্যি কথা বলতে কি, বিনিয়োগ সম্মেলনটা ডেফিনেটলি একটা পজিটিভ বিষয়, কারণ আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন সরকারের অবস্থান কি, তাদের ধ্যান ধারণা কি, এসব ব্যাপারে তো বিদেশি বিনিয়োগকারীদের একটা জিজ্ঞাসার বিষয় ছিল। তো সেদিক থেকে একটা আমি বলবো যে একটা ভালো পদক্ষেপ ছিল। এটা একটা মার্কেটিং টুলস হিসেবে একটা যথেষ্ট একটা পজিটিভ ব্যাপার। অনেকে এসছেন, তারা জানতে চেয়েছেন, এবং আমাদের সরকারের যারা নীতি নির্ধারণী মহলে আছেন তাদের বিভিন্ন পলিসিগুলো কি হবে কিছুটা ইন্ডিকেশন দিয়েছেন। বিশেষ করে ব্যাংকিং সেক্টর কিংবা আইসিটি সেক্টর বা বিভিন্ন ক্ষেত্রে তাদের যে পলিসি লেভেলের যে ইস্যুগুলো যেটা বিনিয়োগের সাথে সম্পৃক্ত সে সম্পর্কে ধারণা দিয়েছেন, এবং অনেক ক্ষেত্রে তারা সংস্কারের কথা বলেছেন। তো সুতরাং নতুন সরকারের ধ্যান ধারণাটা কি বা দৃষ্টিভঙ্গি কি,
সেটুকু তারা পরিষ্কার করেছেন। অনেকেই বলেন যে মানে এই বিনিয়োগ সম্মেলনের যে আলোচনাটা এসছে এটা বড়ভাবে আমি দেখেছি যে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য করা হচ্ছে বা শুধুমাত্র বিদেশি বিনিয়োগের জন্যই করা হচ্ছে এইরকম একটা ধারণা আছে, কিন্তু আমার যতটুকু মনে হয় যে এটা বিনিয়োগ সম্মেলন, এটার ভিতরে অবশ্যই বিদেশি বিনিয়োগ একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার সাথে দেশীয় বিনিয়োগকারীরা এবং দেশীয় উদ্যোক্তারা যারা আছেন তাদেরকেও একই সাথে আমন্ত্রণ জানানো হয়েছে, তারা প্রেজেন্টেশন করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের দেশীয় বিনিয়োগকারীদের এক ধরনের অ্যাম্বাসেডরের মতো করে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যে তাদেরকে দেখে হয়তো বিদেশি বিনিয়োগ আসবে। সুতরাং দেশি বিনিয়োগের জন্য আপনারা কি ধরনের মেসেজ এখান থেকে পেয়েছেন? সাধারণত বিদেশি বিনিয়োগকে যদি আকৃষ্ট করতে হয়, প্রথমেই কিন্তু বিষয়টা হলো যে যারা দেশি বিনিয়োগকারী তাদেরও সন্তুষ্ট থাকতে হয়। অর্থাৎ তারা যদি খুব কমফোর্ট ফিল করে থাকেন বিভিন্ন কাজে কর্মে বা সরকারের সহযোগিতা বা আমাদের যে গভর্নিং বডিগুলো আছে তাদের যে কোঅপারেশন, আমাদের যদি বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত দেশীয় বিনিয়োগকারীদের সন্তুষ্টির উপর অনেক কিছু নির্ভর করেন। তো সেদিক থেকে বলবো যে এটা একটা আমাদের একটা এক্সচেঞ্জ অফ ভিউজ হয়েছে। আমরা নতুন করে যারা দেশীয় বিনিয়োগকারী তারাও তুলে ধরেছেন, আমরা সবসময় তুলে ধরি আমাদের যে প্রতিবন্ধকতা আছে বা যেসব ক্ষেত্রে একটু আমাদের কিছুটা ইমপ্রুভমেন্টের বিষয়গুলো আছে, সেটা আগেও বলা হয়েছে, এখন নতুন করে আবার বলা হয়েছে, এবং আমার মনে হয় সরকারও শুনতে চেয়েছেন যে বিষয়গুলো কি, কোথায় ইমপ্রুভ করার সুযোগ হয়েছে। তো আমার মনে হচ্ছে এটা একটা ভালো এক্সচেঞ্জ, এবং দেশি বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী সবাই মিলেই মূল বিষয়গুলোকে তারা তুলে ধরেছেন, যেগুলো অ্যাড্রেস করলে মোটামুটিভাবে এটা আমাদের ভবিষ্যতে বিনিয়োগের একটা পরিবেশ তৈরি হবে। জিয়াউল আলম, আপনার কাছে জিজ্ঞেস করি, ওয়ালটন তো এবার পুরস্কারও পেয়েছে, তাই না, একটা ক্যাটাগরিতে। পুরস্কার কি বিনিয়োগকারীদেরকে অধিকতর আকৃষ্ট করে, না পুরস্কার পাওয়ার সাথে বিনিয়োগের সম্পর্ক আসলে কতখানি? পুরস্কার সবসময় ইন্সপিরেশনের একটা বড় জায়গা যে কোনো অর্গানাইজেশনের জন্য। একটা অর্গানাইজেশন ইনভেস্টমেন্টের পিছনে যেমন আর্নিংস একটা টেন্ডেন্সি থাকে, গভর্নমেন্ট এক্সচেকারে কন্ট্রিবিউশনেরও একটা ইন্টেনশন থাকে, এবং দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করার একটা থার্স্টনেসও কোম্পানির থাকে। সো একটা কোম্পানি যখন এই সবগুলো দিক ব্যালেন্স করে তখন তার রিকগনিশন একটা এডিশনাল মোটিভেশন হিসেবে কাজ করে। সো যে কোনো এরকম বিগ সামিট প্রোগ্রামে কিংবা যে কোনো বিগ যেখানে লোকাল এবং ফরেন ইনভেস্টররা আসেন, সেইখানে আপনি যখন কোনো একটা প্রতিষ্ঠানকে আপনি কোনো একটা রিওয়ার্ড দিবেন বেসড অন সার্টেন ক্রাইটেরিয়া, এবং আপনি যদি খেয়াল করেন এই সামিট প্রোগ্রামে কিন্তু অ্যাওয়ার্ডের সংখ্যা ছিল মাত্র 4টি। সো এত বিশাল একটা সামিটের ভিতরে লোকাল এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টরদের এরকম একটা প্রোগ্রামে যখন কোনো একটা কোম্পানি অ্যাওয়ার্ড পায়, এটা ডেফিনেটলি অর্গানাইজেশনের জন্য একটা গুডউইল এবং ট্রাস্টের জায়গা তৈরি করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা সবসময়ই একটা ভালো ইনিশিয়েটিভ। যে কোনো প্রোগ্রামের জন্যই এই ধরনের কিছু কোম্পানি যারা আসলে ওয়েল পারফর্ম করে, ফাইন্যান্সিয়াল নাম্বার হোক, সিএসআর এর দিক থেকে হোক, গভর্নমেন্ট কন্ট্রিবিউশনের দিক থেকে হোক, সো এগুলো একটা এডিশনাল মোটিভেশন হিসেবে কাজ করে। তাহলে মোটিভেটেড ওয়ালটন একটা তো হলো যে সরাসরি আপনারা হয়তো মোটিভেটেড বোধ করছেন, অফকোর্স। কিন্তু যেই বিষয়টি মানে সৌমিত্র কুমার মুখার্জি বলছিলেন যে কতগুলো মেসেজ সরকারের পক্ষ থেকে, বিশেষত বাইরের পক্ষ থেকে এটা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের যে বিনিয়োগের কর্তৃপক্ষ আছেন, সেই কি মেসেজগুলো যদি আমাদেরকে বলেন যে দুদিন ধরে আপনারা কোন ধরনের মেসেজগুলোকে আপনারা মূলত পেলেন অন্তত সরকারের পক্ষ থেকে? এবারের সম্মেলনে আসলে বাংলাদেশকে মার্কেটিং করা হয়েছে, খুব ভালোভাবে মার্কেটিং করা হয়েছে। প্রত্যেকটা দেশেরই কিছু ভালো দিক থাকে, কিছু খারাপ দিক থাকে। আমরা ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমাদের অনেক লিমিটেশনস আছে, বাট এবারের সম্মেলনে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লিমিটেশনসগুলো অপরচুনিটি হিসাবে সেল করা হয়েছে, হুইচ ইজ ভেরি পজিটিভ। কারণ আমরা একটা জিনিস কিন্তু দুইভাবেই প্রেজেন্ট করতে পারি, নেগেটিভলি প্রেজেন্ট করতে পারি এবং নেগেটিভ জিনিসটাকে পজিটিভ ট্রেন্ডে অপরচুনিটি হিসাবে প্লেস করতে পারি। সো আমার কাছে মনে হয়েছে আমাদের পোর্ট ক্যাপাসিটি একটা লিমিটেশন, এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখানো হয়েছে যে আমরা পোর্ট ক্যাপাসিটি এক্সপান্ডিং করতেছি। আমাদের রেগুলেটরি প্রসেস ব্যুরোক্রেসি আছে, যেখানে আপনার একটা অ্যাডভাইজারি কাউন্সিল ফরমেশনের কথা বলে একটা অপরচুনিটি দেখানো হয়েছে। আমাদের একটা বিশাল রিসোর্স পুল আছে দেশে, যেটাকে আমরা অবস্টেকেল মনে করি, সেটাকে আমাদের একটা অপরচুনিটি দেখানো হয়েছে। আমাদের বড় জনসংখ্যা,
সো ইয়াং জেনারেশন ওয়ার্কফোর্সের সংখ্যাটা অনেক বেশি, সেখানে বলা হয়েছে। আমাদের এইখানে ইন্টারন্যাশনাল যতগুলো কোম্পানি এ যাবৎকাল বাংলাদেশে বিজনেস করেছেন, তাদের রেট অফ রিটার্ন এক্সট্রিম লেভেল হাই কম্পেয়ার টু লোকাল অর্গানাইজেশন, এবং ওই কোম্পানিগুলি গ্লোবালি যেই রেট অফ রিটার্ন এনশিওর করেন, সেই কম্প্যারিজনে বাংলাদেশ থেকে তাদের রেট অফ রিটার্ন অনেক হাই। সো এই সমস্ত জিনিসগুলো খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, এবং এই দেশ যে একটা পটেনশিয়াল কান্ট্রি ফর ইনভেস্টমেন্ট, এই মেসেজটা আমার কাছে মনে হয়েছে যে এবার ফরেন ইনভেস্টরদেরকে ভালোভাবে অ্যাট্রাক্ট করেছে। মার্কেটিং পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যে এবারের সম্মেলনটা যে ধরনের বিষয়টাকে প্লেস করা হয়েছে, এটা খুবই একটা পজিটিভ মেসেজ দিবে বাংলাদেশের জন্য। আমি এই পর্যায়ে যদি আপনার কাছে আসি, এর সাথে আর কি ধরনের মেসেজ বা সিগন্যাল আপনারা আপনাদের পক্ষ থেকে দেখেছেন? আমাদের বিডার যিনি চেয়ারম্যান, উনিও বলেছেন, কারণ এগুলো এখন ফলো আপের বিষয় আছে, মানে যেগুলো তারা প্রমিস করেছেন ডেলিভারি ব্যাপারে, সেগুলো কিন্তু কারা বিনিয়োগ করবেন এবং আমাদের তরফ থেকে যে কাজগুলো করার আছে সেগুলো যদি করা হয় তাহলে জিনিসটা শোনায় সোহাগা হবে। অর্থাৎ এটা স্বাভাবিক ব্যাপার। এখন যারা এসছেন তারা অবজার্ভ করবেন এবং একটা লম্বা সময় ধরে 1.5-2 বছর লাগবে একটা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নিতে। তো সেই ক্ষেত্রে যেগুলো আছে আমাদের, ধরুন আমাদের এই বিশেষ করে বিডার চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের যে ইকোনমিক জোনগুলো আছে ওখানে যেগুলো সমস্যা আছে উনি অ্যাড্রেস করবেন, এবং আমিও ভালো করে জানি ব্যক্তিগতভাবে উনি জয়েন করার পর থেকেই অন্তত 200 বিনিয়োগকারীর সঙ্গে উনি বসেছেন এবং ধৈর্য ধরে কথাগুলো শুনেছেন। তো এটা একটা ভালো মানে পজিটিভ ব্যাপার, কারণ আপনি যদি রোগের চিকিৎসা করতে হয় আপনি রোগীর কাছ থেকে শুনতে হবে। তা আমি এটা একটা পজিটিভ মনে করি যে আমাদের এই সরকার বা যারা নতুন করে দায়িত্ব নিয়েছেন তারা কিন্তু শোনার ব্যাপারে যথেষ্ট আগ্রহী। এমনকি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সাহেব উনিও কিন্তু সবার সঙ্গে শুনছেন, অর্থাৎ তারা প্রবলেমগুলো শোনার চেষ্টা করেন। বিশেষ করে আমাদের বেজার ক্ষেত্রে বা ইকোনমিক জোনে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা বা ইউটিলিটিগুলোকে অ্যাড্রেস করা, এগুলো করতে না পারলে কিন্তু আমরা যতই ইনভাইট করে থাকি বা ভালো কিছু বলে থাকি তখন কিন্তু বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। সুতরাং আমি যদি আপনাদের দুজনের কথা একটা সারসংক্ষেপ পড়ি, আমি যেটা বুঝতে পারছি যে এই সম্মেলন থেকে আপনাদের পক্ষ থেকে আমরা যারা ব্যক্তি খাতের উদ্যোক্তা আছেন তারা মনে করছেন যে আপনারা এইটা একটা ইতিবাচক সূচনা হয়েছে, এবং এখানে যেই বিষয়গুলোকে অ্যাড্রেস করলে আমাদের বিনিয়োগ সামনের দিনে আসবে সেই বিষয়ে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং আহ্বান করা হয়েছে বা তুলে ধরা হয়েছে বাংলাদেশকে একটা ভালো বিনিয়োগের জায়গা থেকে। এইটাই তো আমি দেখছি, এবং সেটা বিদেশি বিনিয়োগকারীদের জন্য যেমন সত্যি, সেটা দেশীয় বিনিয়োগকারীদের সত্যি। বিষয়টা এমন না যে দেশীয় বিনিয়োগকারীরা সুযোগ পাবেন না বা বিদেশি বিনিয়োগকারীদেরকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, এমন বিষয়টা বোধহয় না। এটাকে আমি ঠিক বলছি কিনা? হ্যাঁ, আপনার সঙ্গে ব্যাপারে আমরা একমত। আচ্ছা দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে বিনিয়োগ সম্মেলন হলো সেই বিনিয়োগ সম্মেলন থেকে আমরা কি পেলাম। আমরা আলোচনা অব্যাহত রাখবো, একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা জানতে চাইবো যে সত্যিকার অর্থে এই বিনিয়োগের সম্মেলনকে যদি আমি সুফলগুলোকে আনতে চাই, আমাদের সামনের দিনে কি করা আছে। আমাদের সাথেই থাকবেন, আমরা বিরতির পর ফিরছি। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম যে বিনিয়োগ সম্মেলন থেকে আমরা কি পেলাম। আপনারা দুজনেই বলেছেন যে বাংলাদেশের যে অপরচুনিটিগুলো আছে, যে সুযোগগুলো আছে বিনিয়োগের, সেই বিষয়গুলোকে আমাদের যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আছেন তারা তুলে ধরবার চেষ্টা করছেন, বিশেষভাবে যদি আমি বলি। এবং সেখানে জিয়াউল আলম, আপনি বলছিলেন যে আমাদের কতগুলো বিনিয়োগের চ্যালেঞ্জ আছে এবং একটা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। আপনি অন্তত 2-3টে জায়গার কথা বলেছেন। একটা অবকাঠামোর জায়গা বলেছেন, আমাদের অবকাঠামোগত ঘাটতি আছে। আপনি একই সাথে বলেছেন যে আমাদের একটা বড় জনসংখ্যা আছে, সেই তাদের কর্মসংস্থান তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আবার ওইটা আবার একটা অপরচুনিটিও। এবং একই সাথে আপনি বলেছেন যে আমাদের যেই জায়গাগুলোতে পলিসির চেঞ্জ করা দরকার ছিল সেই জায়গাগুলোতে কাজ করার সুযোগ এসেছে।
কোনো ধরনের এইটা কি আপনারা ইঙ্গিত পেয়েছেন কিনা, হয়তো ইমিডিয়েট প্রেজেন্টেশনে না হোক কিন্তু আলোচনার মাধ্যমে কোনো টাইমলাইন পাওয়া গেছে কিনা? বিনিয়োগ সম্মেলনে তো আসলে একটা স্ট্র্যাটেজিক ডিরেকশনাল নোট আমি যদি বলে থাকি মিটিং থেকে, বিডার চেয়ারম্যান তার বক্তব্যে প্রেজেন্টেশনে কয়েকটা টাইমলাইন রিলেটেড ইস্যু উনি মেনশন করেছেন, শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম। একটা দেশের অর্থনীতিতে একটা ইনভেস্টমেন্ট যখন আসে, ইনভেস্টমেন্টটা একটা লম্বা সময়ের জন্য আসে। সো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করাটা হচ্ছে আমাদের জন্য প্রথম কাজ। সো আমরা যেটা সম্মেলন থেকে বুঝতে পেরেছি যে ওনারা বুঝতে পারছেন যে আমাদের দেশে একজন ইনভেস্টরের জন্য কি কি ধরনের প্রতিবন্ধকতা আছে, এবং ওনারা সম্মেলনে খুব পরিষ্কারভাবে বলেছেন যে আমরা কিছু কিছু বিষয় শর্ট টার্ম অ্যাড্রেস করব, কিছু কিছু বিষয় মিড টার্মে, কিছু কিছু বিষয় লং টার্মে। এখন প্রশ্ন হচ্ছে এই শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মের সময়টা কতদিন হবে? এইটা আসলে নিশ্চয়ই ওনাদের একটা পরিকল্পনা আছে, বাট আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমরা যা কমিটমেন্ট করছি, আমরা যা প্রতিবন্ধকতার লিস্ট তৈরি করেছি, সেই প্রতিবন্ধকতাগুলিকে ক্যাটাগরাইজ করে অনেক চ্যালেঞ্জ আছে যেগুলো আসলে আমরা চাইলেও খুব শর্ট টাইমে অ্যাড্রেস করতে পারবো না। যেমন একটা পোর্টের যদি আমি ক্যাপাসিটি এটা খুব দ্রুত সম্ভব তো না। আমি দাবি করলে হবে না যে এক মাসে হয়ে যাবে। রাইট। সো সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শর্ট টার্মে উনি যেই পরিকল্পনার কথা বলেছেন, এই জায়গাটা উনি কত শর্ট টাইমের ভিতরে একজন ইনভেস্টরের ট্রাস্টের জায়গায় আনতে পারবেন, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এর ভিতরে যেমন ধরেন ওয়ান স্টপ সলিউশন একটা স্ট্র্যাটেজির কথা মিটিংয়ে উঠে আসছে। সো ওয়ান স্টপ সলিউশন যদি আসলেই দেয়া যায়, একটা অ্যাডভাইজারি কাউন্সিলিংয়ের কথা বলা হয়েছে, যেখানে ফরেন ইনভেস্টররা আসবেন, এসে ওনাদের যেই ধরনের প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, এগুলো ডিসকাশন করবেন, সেখান থেকে ওনাদেরকে ডিরেকশনাল দিবে। সো আমার কাছে মনে হয় শর্ট টার্ম প্ল্যানিংয়ের ভিতরে একটা ইনভেস্টরকে অ্যাট্রাক্ট করার জন্য ওনারা যেই লিস্টটাই প্রিপেয়ার করেছেন, সেই লিস্টটাকে যদি যত শর্ট সময়ের ভিতরে সম্ভব ওনারা যদি করতে পারেন, এবং এই সময়টার উপরেই নির্ভর করবে যে ইনভেস্টররা আমাদের উপরে ট্রাস্টের জায়গা কতটুকু আছে। এবং ওয়ান স্টপ সলিউশনের টাইম ফ্রেমের যেটা, সেটা কিন্তু শুধু ফরেন ইনভেস্টরদের জন্য যদি চিন্তা করে থাকি আমরা, তাহলে কিন্তু ইকোনমি প্রপারলি রিঅ্যাক্ট করবে না। সেটা লোকাল ইনভেস্টরদেরও কিন্তু একই প্ল্যাটফর্মের আওতায় আনতে হবে, যেন একটা প্রপার সিনার্জি থাকবে। রাইট, যেন একটা প্রপার সিনার্জি পাওয়া যায়। সো এইটা 6 মান্থস, 1 ইয়ার, 2 ইয়ার, আমার কাছে মনে হয় যে হয়তো বিডা সামনের দিকে তার এই প্ল্যানিং রোড ম্যাপটা নিশ্চয়ই আমাদের কাছে পাবলিশ করবেন, সেখান থেকে হয়তো লোকাল এবং ফরেন ইনভেস্টর একটা পরিকল্পনা দেখতে পাবেন। যেন মুৎসুদ্দি একই রকম ভাবে, যেমন ওয়ান স্টপ সার্ভিসের কথা তো আজকে না, আমরা প্রায় অন্তত পক্ষে 1.5-2 দশক ধরে এটা নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। আপনারা দেশীয় বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো পরামর্শ আছে কিনা যে এটাকে যদি আমি এক্সপেডিট করতে চান উনি, তাহলে এটা করার ক্ষেত্রে ওনার কোন জায়গাটায় মনোযোগ দিতে হবে? মানে উনি একটা বিষয় হলো যে আমরা অনেকদিন ধরেই বলছি যে অন্তত 6-7টি মূল যেই আপনার প্রতিষ্ঠান বা এজেন্সি সরকারের বিনিয়োগের সাথে সরাসরি যুক্ত, তাদেরকে এক জায়গায় আনা। আপনাদের কোনো পরামর্শের আছে কিনা আগের অভিজ্ঞতা থেকে, যেটা নতুন চেয়ারম্যানকে দিতে চান, যে যা থেকে উনি শিক্ষা নিতে পারেন, আগে যারা পারেনি কিন্তু উনি যেন পারেন? বিশেষ করে যেটা হয় যে ওয়ান স্টপ সার্ভিসের যদিও একটা সিস্টেম ছিল, কিন্তু দেখা গেছে আমরা একই রকম বিষয়ে বিভিন্ন এজেন্সিতে আমাদের মুভ করতে হয়েছে। তো বিডার চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি সবগুলোকে একই আমব্রেলার নিচে আনবেন, এবং বিশেষ করে এটাও বলেছেন যে উনি একই জায়গায় যাতে বিভিন্ন এজেন্সির লোকজন বসে, ইভেন ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, তো যাতে করে আমাদের ইনভেস্টরদের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে না হয়। তা আমি বিশ্বাস করি যে এই চেষ্টাটুকু উনি করবেন। তবে একটু বিষয় থেকেই যায়, যেহেতু অনেক দিনের পুরনো অভ্যেস আমাদের, বিশেষ করে বিভিন্ন কারণে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নতুন করে এসছেন, তাদের কিন্তু চিন্তা ভাবনা বা গতিশীলতার কোনো অভাব নেই, কিন্তু এর সঙ্গে কিন্তু বাকি যে আমাদের কর্মকর্তারা আছেন মিড লেভেল বা লোয়ার লেভেলে, সবাই কিন্তু একইভাবে কিন্তু সিনক্রোনাইজ করতে হবে। কারণ অনেক সময় একটা মাইন্ডসেট থেকে যায়, অনেকের ক্যাপাসিটি ইস্যু আছে, হয়তোবা উনি সিনসিয়ারলি চাইছেন, আবার ভয় ভীতি আছে যে আমি এটা সিদ্ধান্ত দিলে তাহলে উপরে কি হবে, বা এই যে ভয় ভীতি, এগুলো কিন্তু একটু পুরনোভাবে আমাদের মনে করতে হয় যে এটা আছে, বাস্তবতাটা আছে। সবসময় আমরা উপরের দিকে দেখে থাকি উপর থেকে কি বলবে।
তো সবাইকে একটু ক্যাপাসিটি বাড়ানো, যারা সত্যিকারভাবেই মানে ট্রান্সপারেন্টলি কথাবার্তা বলতে পারেন, প্রমোট করতে পারেন, সিদ্ধান্ত দিতে পারেন, তাদেরকে এনকারেজ করতে হবে। কারণ ওই জায়গায় যদি একটু মাইন্ডসেটটাকে চেঞ্জ করা না যায়, তাহলে কিন্তু আমাদের টপ লেভেলে যতই চান সরকার প্রধান কিংবা এই যে বিডার চেয়ারম্যান সাহেব বা এনবিআর চেয়ারম্যান সাহেব, ওটা একটু কঠিন হতে পারে। সুতরাং ওখানে একটা এক্সারসাইজ করার ব্যাপার আছে। আমি একটু যদি ওনার সাথে অ্যাড করি, আসলে মানে একটা কালচারাল অ্যাডাপ্টেবিলিটি ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে আমরা আসলে বলি অনেক, আমার কাছে মনে হয় যে এই ওয়ান স্টপ সলিউশনের কথা অনেক বছর ধরে আলাপ আলোচনা চলতেছে। সো ওয়ান স্টপ সলিউশনের করতে হলে আসলে আমাদের সিস্টেমকে ইন্টিগ্রেটেড করতে হবে। সিস্টেম এটাকে যদি একটু বুঝিয়ে বলেন, ইন্টিগ্রেটেড বলতে কি? মানে সিস্টেম ইন্টিগ্রেশন আসলে মানে আমরা সিস্টেম করি, বাট আমাদের সিস্টেমে হিউম্যান ইন্টারভেনশন থাকে। সো প্রসেস যদি আইটি এনেবল সিস্টেমে বিভিন্ন রেগুলেটরি বডির সাথে যদি ইন্টিগ্রেটেড থাকে, যে সিস্টেম ইটসেলফ উইল রান দ্য প্রসেস, নট দ্য পিপল। যেন এটা ট্র্যাকিং থাকে যে আসলে এটা কোথায় স্ট্যাক হয়ে আছে, কেন স্ট্যাক হয়ে আছে। আমরা কিন্তু এখনো কোনো একটা ডকুমেন্টেশন ম্যানুয়ালি মুভ করতে হয়। সো ওয়ার্ল্ড ইজ মুভিং ভেরি ফাস্ট। সেইখানে আমাদের দেশে এখন একজন ইনভেস্টর আসবে, 1 সপ্তাহ 3 দিনের ভিতরে এই ডকুমেন্টেশন প্রসেস শেষ করা যায় যদি এটা অনলাইন বেস ইন্টিগ্রেটেড সিস্টেম হয়। আমাদের এখানে যদি আপনার বিডার পারমিশন দরকার পড়ে, বাংলাদেশ ব্যাংকের পারমিশন দরকার পড়ে, ডেস্কো আছে, আপনার ইলেকট্রিসিটি, যেই রেগুলেটর বডির পারমিশন যদি হোক না কেন, এনবিআর, সবাই কিন্তু সিস্টেমে বসে আছে। সো ওনাদের সিস্টেমগুলিকে যদি ইন্টিগ্রেট করা যায় এবং এই প্রসেসটাকে যদি রেগুলেটেড করা যায়, তাহলে কিন্তু ডিসিশনটা খুব দ্রুত এসকেলেশন হয়। কিন্তু আমাদের এখানে হয়েছে কি, ধরেন আমরা বলি সিস্টেম ড্রিভেন, কিন্তু আমাদেরকে মুভ করতে হয় ম্যানুয়ালি। তো হিউম্যান ইন্টারভেনশন যখনই আসে, সো আমাদের দেশে আসলে এটা তো আমি খারাপ বলবো না, আমরা কালচারালি এইভাবে বড় হয়েছি যে ধরেন আমরা আসলে যেই কাজটা 7 দিনে করা যায় সেই কাজটাকে হয়তো কোনো না কোনোভাবে এটা 15 ডেজ লেগে যায়। কেন লেগে যায় এটা আমরা সবাই জানি। বাট এই জায়গাটাতে আমার কাছে মনে হয় বিডার চেয়ারম্যান নিশ্চয়ই তার নোটের মধ্যে আছেন যে বিশেষ করে ইনভেস্টর এবং নিউ ইমার্জিং ইনভেস্টর যারা আমাদের দেশে ইনভেস্ট করতে চায়, বা লোকাল ইনভেস্টর, নিউ এন্টারপ্রেনিয়ার যারা আসতে চায়, এই এনেবলিং প্রসেসটাকে যদি একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে আসা যায়, তাহলে আমার কাছে মনে হয় ডিসিশন এবং ইয়েটা খুব দ্রুত এক্সিকিউট হবে। আমি যেটা দেখি আর কি, যেন বলছে যে আপনাকে জানতে চাইবো, আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে আসলে এই ইন্টিগ্রেটেড করবার পদ্ধতিটার তো টেকনিক্যাল সলিউশনটা নিশ্চয়ই আমাদের জানা আছে, কারণ বিশ্বের অনেক দেশ এটা করছে। এমন না যে এই ধরনের একটা, উনি বলছেন যে অনলাইনের মাধ্যমে আমি যদি বলি ডিজিটাল ফরম্যাটে আমি চলে যাই, ফাইল আমাকে পুশ করতে না হয়, সেইটা তো সমস্যা না। কিন্তু সমস্যাটা আপনি যেটা বলছেন যে মানসিকতার এবং এক ধরনের প্র্যাকটিসের, মাইন্ডসেট এবং অ্যাটিটিউড, এটা খুব গুরুত্বপূর্ণ সেই ব্যাপার। অ্যাটিটিউডের ক্ষেত্রে কি একটা বড় কারণ এটা হয় যে মানে আসলে কোনো সরকারের ভেতরের যে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আছেন, তারা তাদের নিজেদের ভেতরকার ইনসেন্টিভ স্ট্রাকচারের ভিতরে কাজ করছেন। এটা অতখানি মানে একটা বিনিয়োগ আসলে তাদের কি লাভ বা তাদের পারফরমেন্সের সাথে এটাকে সরাসরি যুক্ত করা, মানে আমি কিভাবে এই অ্যাটিটিউডটা চেঞ্জ করব। একটা তো হতে পারে তাদেরকে ভালো মন্দ মানে বলা আর কি, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে মোটিভেটেড করা। মোটিভেশনের একটা প্রোগ্রাম থাকতেই পারে, তবে যেটা আমরা অতীতে দেখেছি, বিশেষ করে যারা দক্ষ কর্মকর্তা, যারা ট্রান্সপারেন্টলি কাজ করতে চান, তারা কিন্তু কাজের সুযোগ পাননি। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত যোগাযোগ বা কোনো রকম সম্পর্কের কারণে অনেক সময় যারা যোগ্য ব্যক্তি বা যোগ্য কর্মকর্তা, তারা কিন্তু যথাস্থানে ছিলেন না। তো প্রথম পদক্ষেপ হচ্ছে, আমি নিজে কাজ করতে গিয়ে দেখেছি অনেকেই আছেন খুব ডাইনামিকলি কাজ করতে চান, খুব আউট অফ বক্স চিন্তা করেন, কিন্তু অনেক সময় তারা কিন্তু উপরের যে কর্মকর্তা তারা অ্যাপ্রিসিয়েট করেন না। আমরা যদি অনেক সময় ধন্যবাদ দিয়ে থাকি, থ্যাঙ্কস লেটার দিয়ে থাকি, তারা ঘাবড়ে যায় যে আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আমার বস তো শুনলে মাইন্ড করবে বা কলিগরা কি বলবে। তো এখানে আসলে যারা কাজ করতে চান তাদেরকে আবার অন্যভাবে একিউজ করার চেষ্টা করা হয়, মানে অনেক সময় ব্যক্তিগত স্বার্থটা কি আছে, মানে এইভাবে একটু তাদেরকে অনেক সময় ইনসেন্টিভ স্ট্রাকচারের মাধ্যমে তাদেরকে মোটিভেটেড রাখা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দর্শক, আমরা এখন আবার একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম আমাদের বিনিয়োগ সম্মেলন থেকে আমরা কি পেলাম এবং সামনের দিনে আমাদের কি করতে হবে সত্যিকার অর্থে বিনিয়োগ আনতে হলে। বিরতির পর আবার ফিরবো, আমাদের সাথে থাকবেন। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা
আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই, মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ, ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আমরা আলোচনার শেষ ভাগে আছি। আপনাদের দুজন কাছ থেকে আমি জানতে চাবো যে একটা বড় বিষয়ে আলোচনা হচ্ছে যে আমরা কত টাকার বিনিয়োগ আসলে সম্মেলন করে পেলাম। ফলে ধারণাটা হলো যে একটা সম্মেলন করা হলে বেশ কিছু বিনিয়োগের প্রতিশ্রুতি বা বিনিয়োগের চুক্তি স্বাক্ষর হবে। এইটা কি আমরা একটু অতিরঞ্জিতভাবে আশা করছি, নাকি এইটাই হওয়ার কথা? বাংলাদেশে এবার যে ইনভেস্টমেন্ট সামিটটা হয়েছে, আমার কাছে মনে হয় এইটা এইভাবে দেখার সুযোগটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কম। কারণ হচ্ছে আমরা একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। সো যে কোনো একটা দেশে ইনভেস্টমেন্টের জন্য ইনভেস্টরের ট্রাস্টের জায়গাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে তার ইনভেস্টমেন্টটা কতটা সিকিউরড, তার ইনভেস্টমেন্ট রেট অফ রিটার্ন কেমন হবে, তার ক্যাপিটাল রিপ্রেটেশনটা কিভাবে হবে। সো আমার কাছে মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট খুবই চেষ্টা করছেন ফরেন ইনভেস্টরদের ট্রাস্টের জায়গাটা নিয়ে কাজ করার জন্য। সো আমি বরঞ্চ যেটা বলবো সেটা হচ্ছে কত টাকা ইনভেস্টমেন্ট আসলো এই দিকে মনোযোগ না দিয়ে ইনভেস্টরদের ট্রাস্টের জায়গায় আমরা কতটা আর্ন করতে পারলাম এরকম পরিবর্তিত পরিস্থিতির মধ্যে। সেই জায়গা থেকে যদি আমি জিজ্ঞেস করি, তাহলে কি এক ধরনের ফিডব্যাক মেকানিজমের সুযোগ কি এই সম্মেলনে ছিল, যে যেখানে বিদেশি বিনিয়োগকারীদের সাথে আলোচনার ভিতরে যে প্রেজেন্টেশনটা হলো, জায়গাগুলোকে বলা হলো, বা অন্য আমি দেখেছি যে অনেক আমাদের দেশের ভিতরের যারা উদ্যোক্তা আছেন, যারা পুরনো বিদেশি উদ্যোক্তা আছেন বা এর সাথে সম্পর্কিত অর্থনীতিবিদ থেকে শুরু করে অনেকেই তাদের কথাগুলো বলেছেন এবং একভাবে উজ্জীবিত করার চেষ্টা করেছেন, নতুন সম্ভাবনা আলোচনা করেছেন। কিন্তু যারা শুনছিলেন তাদের সাথে আলোচনার জায়গা এবং তাদের মতামত, পরামর্শ, প্রশ্নের উত্তর খোঁজার সুযোগ কতখানি পেয়েছেন? সম্মেলনের পরে আসলে এরকম ছোট ছোট অনেকগুলো সেশন হয়েছে যেখানে স্পেসিফিক সেক্টর নিয়ে প্রেজেন্টেশন হয়েছে, ইন্টারাকশন ছিল, কোশ্চেন অ্যান্সার সেশন ছিল। আমি যেটা বলি, যেমন ট্রাস্টের জায়গায় যেই জায়গায় আপনাকে বলছিলাম এসব, যেমন কোরিয়ান এক ইনভেস্টর আজকে অনেক বছর ধরে বাংলাদেশে আছেন, যাকে ন্যাশনালিটি দিয়ে পর্যন্ত রিওয়ার্ড করা হয়েছে। হ্যাঁ, গার্মেন্টসের। সো এগুলা কিন্তু খুব পজিটিভ ইন্ডিকেশন দেওয়া হয়েছে। সো লোকাল এবং ফরেন ইনভেস্টররা কিন্তু একজন আরেকজনকে ইন্টারাকশনের যথেষ্ট সুযোগ পেয়েছে। তবে আমার কাছে মনে হয় যে একটা কান্ট্রির ইনভেস্টমেন্ট সামিট
সময়টা দিকে হয়তো আমাদের আরেকটু চিন্তা করার জায়গা আছে, কারণ এত অনেকেই হয়তো যেতে চাচ্ছেন, ক্যাপাসিটির জন্য হয়তো এন্ট্রি পাচ্ছেন না বা অ্যাক্সেস নিতে পারছেন না। আমার কাছে মনে হয় যে এই সামিট প্রোগ্রামটাকে অন্য কোনো ফর্মই হোক, এটাকে যদি আরেকটু এক্সটেন্ড করা যায় তাহলে আমার কাছে মনে হয় এঙ্গেজমেন্টটা আরও বেশি হবে, সেখানে অপরচুনিটিগুলি আরও বেশি আসার সুযোগ আছে। সুতরাং সামনের দিনে এই ধরনের উদ্যোগকে আপনি অব্যাহত জি, রাখার কথা বলছেন আমার এবং পরামর্শ থাকবে এটাকে সামনের দিকে আরও অ্যারেঞ্জ করা, এবং এটা শুধু বছরে একবার না, ইভেন এগুলোকে আরও যদি স্মল স্কেলে যদি বছরে আরও একবার করানো যায় সেক্ষেত্রে, কারণ ইন্টারাকশন যেখানে যত বেশি, অপরচুনিটি সেখানে তত বেশি। আচ্ছা, জনাব মুফতি, আপনি কি মনে করেন কিনা যে এই সম্মেলনের পরে সবাই আমরা বলছিলাম যে ফলো আপটা কেমন করে হবে, সেই ধরনের প্রতিশ্রুতি বা জায়গাগুলো সম্পর্কে পরিষ্কার কিনা? মানে আমি যদি এখন এটার ফলো আপ করতে চান কোনো একজন বিনিয়োগকারী এসে, এই মেকানিজমটা কেমন হবে বা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? সৌভাগ্যের বিষয় হচ্ছে বিডার চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা সম্মেলন করলাম তার মানে এটাই শেষ না, আমরা রেগুলার ইন্টারভেলে আমরা ফলো আপ করবো এবং ফিডব্যাক নেব। এটা একটা স্বাভাবিকভাবে নতুন ধরনের একটা ধারণা, কারণ আমরা টিপিক্যালি যেটা জানি যে অনেক সময় সরকারের তরফ থেকে প্রাইভেট সেক্টরে যেভাবে ফলো আপ ফিডব্যাকটা করা সম্ভব কিন্তু আমাদের হয়ে ওঠে না। তো সেদিক থেকে এবার একটু ব্যতিক্রম যে বিডার চেয়ারম্যান সাহেব উনি অফিসিয়ালি বলেছেন, প্রেস কনফারেন্স করেই বলেছেন যে আমরা শুধু সম্মেলন করেই শেষ হচ্ছে না, আমরা রেগুলার ইন্টারভেলে আমরা ফিডব্যাক ফলো আপ করবো এবং কোনো সমস্যা থাকলে সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব। তবে আরেকটা বিষয় আমি যোগ করতে চাই এর সঙ্গে, বিদেশি বিনিয়োগকারী যারা লং টার্মে আসবেন তারা দুটো জিনিসকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে করে থাকেন। একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা যে কোনোভাবেই হোক, আর রাজনৈতিক স্থিতিশীলতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি যে নতুন যে সরকার আসবে তারা এই ব্যাপারে তারা নজর রাখবে, আর তাদের জন্য কাজটা খুব সহজ হয়ে গেছে, যেহেতু এখানকার যে মার্কেটিং কাজ বা ফাউন্ডেশন যে ওয়ার্কটা টু অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টর, সেটুকু কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়েছেন বা হয়তো আরেকটু এগিয়ে নেবেন। তো সুতরাং এই যেটাকে কনসিস্টেন্সি, পলিসি কনসিস্টেন্সি এবং পলিটিক্যাল স্টেবিলিটি আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে বিডা রাইট ট্র্যাকে আছে, তারা আশা করি ফলো আপ করবেন এবং ফিডব্যাক নেবেন। আপনাদের কাছে জানতে চাই, দুজনের কাছেই ছোট ছোট করে যদি বলেন, সেটা হলো যে বিদেশি বিনিয়োগকারীদের সাথে দেশীয় উদ্যোক্তাদের ইন্টারাকশন করার সুযোগ কতখানি ছিল বা কতখানি হয়েছে? না, এরকম ব্যবস্থাটা ছিল, বিশেষ করে আমাদের কোম্পানি থেকেও ছিল, বা আমি অনেকগুলো দেখেছি যে বিজনেস মানে মূল কনফারেন্সের পরে সাইডলাইনে অনেকগুলো ম্যাচ মেকিং ডিসকাশন ছিল, অনেক ইন্টারাকশন হয়েছে। তো এটা একটা বিভিন্ন কোম্পানির স্টল ছিল, রাইট, দেখে ঘুরে দেখার সুযোগ হয়েছে, কথা বলার সুযোগ হয়েছে। সো এটা একটা ভালো অপরচুনিটি ছিল, বাট আমার কাছে যেটা মনে হয়েছে হয়তো সময়টা একটা বিষয় ছিল, কারণ এত স্টল ছিল, এত সেশন ছিল, অনেকে হয়তো আসতেও চেয়েছিল, বাট সময় সুযোগ। জেনারেলি যদি আপনাদের দুজনের মানে অনুভূতিটা বা যেই ধরনের একটা পারসেপশন আপনারা গ্রহণ করলেন এই সম্মেলন থেকে, পজিটিভ মনে হলো বিদেশি বিনিয়োগকারীদের যে তারা এখান থেকে একটু ইতিবাচকভাবে ফেরত গেলেন? আমি ব্যক্তি হিসাবে যদি বলি, আসলে এটা নিউ স্টার্ট ফর নিউ বাংলাদেশ। এত ইনভেস্টার্স, জানি না যে অন্য কোনো ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন কিনা, এবং এখানে কিন্তু প্রত্যেকে খুব স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করেছেন, এবং কিছু কিছু নতুন ইনভেস্টমেন্টের নিউজও বিডা চেয়ারম্যান দিয়েছেন। সো আমার কাছে মনে হয় যে এরকম পরিস্থিতিতে আমাদের দেশের জন্য এটা ডেফিনেটলি একটা পজিটিভ ভাইবস, এবং ইনভেস্টরদের জন্য একটা পজিটিভ ইন্ডিকেশন এবং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে যে ফিউচারে তারা এখানে আসবেন, এখানে ভালো কিছু সুযোগ তৈরি হচ্ছে, ভালো কিছু রিফরমেশনের হোপ দেওয়া হয়েছে, ওনাদের ক্যাপিটাল ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে সম্মেলনে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। বাট আমাদের যেটা করতে হবে এখন, যে তাদের আগ্রহের জায়গাটাকে ধরে রাখতে হবে। আপনি যেরকম বলছিলেন যে কোনো কিছু স্টার্ট করাটা কিন্তু খুব ইজি, বাট এটার কন্টিনিউয়েশনটা ইম্পর্ট্যান্ট। যে আমার এখানে যে সমস্ত ইনভেস্টাররা আসছেন তাদের ট্র্যাক রাখা, তাদেরকে টাইমলি ইনফরমেশন দেয়া, তাদের কোনো চ্যালেঞ্জের জায়গা আছে কিনা সেটা রেকর্ডে রাখা এবং এটা টাইমলি সলিউশন দেয়া, এবং লোকাল ইনভেস্টরদের সাথে তাদের কানেক্টিভিটির প্ল্যাটফর্মটার কন্টিনিউশনটা মেনটেন করা,
এবং তাদের বিভিন্ন যে সমস্ত ডাটা রিকোয়ারমেন্ট আছে সেই ডাটা রিকোয়ারমেন্টগুলি সাপ্লাই দেয়া এবং ওভারঅল একটা সেলফ মনিটরিং সেল থাকা উচিত, যেখানে সমস্ত ইনফরমেশনগুলো দেখা যাবে এবং লোকাল ইনভেস্টররা চাইলেও অ্যাক্সেস করতে পারবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি, সেক্টর ওয়াইজ যদি এরকম একটা ফলো আপ মনিটরিং সেল করা যায়, যেখানে লোকাল এবং ফরেন ইনভেস্টররা ইন্টারেক্ট করতে পারবে রাউটের থ্রু বিডা, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব ইফেক্টিভ হবে এবং টাইমলি রেজাল্ট আসবে। জনাব মুস্তাফিজ, আর কোনো পরামর্শ এটাকে সামনে যেন আমরা আরও সফল করতে পারি সেটার জন্য? ফিডব্যাক ফলো আপের যে বিষয়গুলো, এখানে সেরকম কর্মকর্তা বাছাই করতে হবে যাদের একটুখানি প্রাইভেট সেক্টর সম্পর্কে ধারণা আছে বা তাদের কিভাবে ফিডব্যাক দিতে হয়, এখানে কিন্তু রাইট লোককে বাছাই করে প্লেস করাটা খুব জরুরি বিষয়। আর একই সঙ্গে বলবো যে এমন কিছু কার্যক্রম আছে যেগুলো আঞ্চলিকভাবে সিদ্ধান্ত দেওয়া যায়। অনেক সময় অনেক সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীভূত মানে সেন্ট্রালি বসে থাকতে হয়, এমন কিছু ডিসিশন যেগুলো হয়তো আঞ্চলিকভাবে ডিস্ট্রিক্ট লেভেলে বা ডিভিশনাল লেভেলে অথরিটিগুলো দিয়ে দিতে হবে এবং অবশ্যই এটা ফলো আপ করতে হবে, ফিডব্যাক দিতে হবে, তাহলে কিন্তু আমরা ফলটা পাবো। কারণ আমরা যদি ফলটা না পাই তাহলে কিন্তু এই আয়োজনটা নিরর্থক হয়ে যাবে। নিশ্চয়ই এই জায়গা থেকেই আমরা শেষ করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দুজনের সাথেই আলোচনা করলাম আমাদের ব্যক্তি খাতের উদ্যোক্তাদের দুজন যারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেই সম্মেলনকে দেখেছেন খুব কাছ থেকে। নিঃসন্দেহে যেই প্রতিশ্রুতি এবং যেই সম্ভাবনাগুলো এই সম্মেলনে উঠে এসছে এবং যেই আমরা এক ধরনের প্রমিস করেছি আমাদের দেশি বা বিদেশি উদ্যোক্তাদের কাছে, যে যেই সংস্কারগুলো, যেই পুরনো ভুলগুলো থেকে আমরা বের হয়ে আসব, তার জন্য একটা সময়ের মতো সেগুলোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া এবং বাস্তবে রূপান্তর করাটা খুবই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে একই সাথে খুবই গুরুত্বপূর্ণ যে বিনিয়োগের অন্যান্য যেই বিষয়গুলো থাকে তার সবগুলো হয়তো উন্নয়ন কর্তৃপক্ষ করবে না, কিন্তু সরকার সামগ্রিকভাবে করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই অর্থে এই বিনিয়োগ সম্মেলন থেকে আমরা খুব দ্রুত অনেক বিনিয়োগ না বাড়লেও আমরা চাইব যে এটা একটা নতুন সূত্রপাত করলো বাংলাদেশের সামনের দিনের বিনিয়োগকে আরও সুসংহত, ধারাবাহিক এবং উন্নত জায়গায় নিয়ে যাওয়া, যেখানে আমাদের বিনিয়োগ কর্তৃপক্ষ বারবারই বলেছেন যে কর্মসংস্থান মূল বিষয়। আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। দর্শক আমাদের সাথে আবার এই অনুষ্ঠানে যুক্ত হবেন এই আশা নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করব এবং আবারও ফেরত আসবো কোনো এক পর্বে। জানতে চাইব কেমন আছে অর্থনীতি।